খামেনির বিদায়ের দিনেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা জবাবে বাহরাইন, কুয়েত ও কাতারে মার্কিন ঘাঁটিতে আঘাত, যুদ্ধবন্ধে আলোচনা অব্যাহত রয়েছে দাবি ওয়াশিংটনের। রাশিয়ার 12টি তেলবাহী ট্যাঙ্কারে ইউক্রেনের ব্যাপক হামলা, জাপোরিঝিয়ায় পাল্টা ড্রোন ছুড়ল রুশ বাহিনী। দনবাসে যুদ্ধবন্ধে আগ্রহী নন পুতিন, সংঘাত তীব্র হওয়ার শঙ্কা। তীব্র দাবদাহে বিপর্যস্ত ইউরোপ, গরমে দাবানলে পুড়ছে স্পেন, অন্তত 12 জনের মৃত্যু। চীনে বন্যার মধ্যেই ধেয়ে আসছে টাইফুন বাভি, সর্বোচ্চ সতর্কতা জারি। ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার পথে সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম, 322 এমপির সমর্থন, প্রতিদ্বন্দ্বী না দাঁড়ালে চলতি মাসেই আসবে সিদ্ধান্ত। এবং এমবাপ্পে বীরত্বে টানা তৃতীয়বার সেমিতে ফ্রান্স, রাতে অল ইউরোপিয়ান দ্বৈরথ, বেলজিয়ামকে নিয়ে সতর্ক স্পেন, কোয়ার্টার সামনে রেখে মেসির আর্জেন্টিনার অনুশীলন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি তাজমিলা খান। লাখো মানুষের অশ্রুসিক্ত বিদায় আর রাষ্ট্রীয় মর্যাদায় জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সপ্তাহব্যাপী শোকানুষ্ঠান, ইরান ও ইরাক জুড়ে শোকযাত্রা ও জানাজা শেষে ইমাম রেজার পবিত্র মাজারের পাশে তার দাফন সম্পন্ন হয়েছে। খামেনির পুরো শোকানুষ্ঠানে প্রায় 4,30,00,000 মানুষ অংশ নেন বলে দাবি করেছে ইরান। একে সবচেয়ে বড় শোকযাত্রা বলে উল্লেখ করেছে তেহরান। শোক, আবেগ আর ধর্মীয় অনুভূতিতে বিদের শেষ অধ্যায়ের সাক্ষী হলো মাশহাদ। জন্মস্থানের মাটিতে ইমাম রেজার পবিত্র মাজারে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হয়। অশ্রুসিক্ত লাখো মানুষের অংশগ্রহণে তার শেষ জানাজার ইমামতি করেন ছেলে মোস্তফা খামেনি। পাশে ছিলেন আরও 2 সন্তান মেইসাম ও মাসুদ। তবে নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে সেখানে দেখা যায়নি। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে মাশহাদের রাজপথে নামে মানুষের ঢল, কালো পোশাকে, হাতে ইরানের জাতীয় পতাকা। শোক আর প্রতিশোধের প্রতীক কালো ও লাল পতাকা, প্রয়াত নেতার প্রতিকৃতি এবং বিপ্লবী স্লোগান সম্বলিত ব্যানার নিয়ে শেষ বিদায়ে অংশ নেন লাখো মানুষ। এ সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দিতেও দেখা যায় অনেককে। এর আগে সপ্তাহ জুড়ে রাষ্ট্রীয় শোক ও শেষ বিদায়ে নানা আনুষ্ঠানিকতার আয়োজন করে ইরান, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান ও প্রতিনিধিরা অংশ নেন। এরপর পর্যায়ক্রমে খামেনির মরদেহ নেওয়া হয় তেহরান, কোম ও ইরাকের পবিত্র নগরী নাজাফ ও কারবালায়। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় পরিবারের কয়েকজন সদস্য সহ নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। শেষ ইচ্ছা অনুযায়ী জন্মস্থান মাশহাদের ইমাম রেজার মাজারের পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। এদিকে খামেনির দাফনের দিনে ইরান যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা চালায়। ইরানের বিভিন্ন স্থানে মার্কিন হামলায় 14 জন নিহত ও 78 জন আহত হয়েছে। জবাবে জর্ডান, বাহরাইন, কুয়েত ও কাতারে থাকা মার্কিন ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরান। সংঘাতের মধ্যেও কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি। সমঝোতা স্মারক স্বাক্ষরের পর যুদ্ধবিরতির আশা জোরালো হলেও যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হামলায় তা আবারও মুখ থুবড়ে পড়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ইরানের ইরান শাহর বিমানবন্দর ও গোলস্তান প্রদেশের কৌশলগত 2টি রেল সেতুতে নতুন করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া বন্দর আব্বাসের বিভিন্ন শহর, বুশেহের ও জোঘাদাগ এলাকায়ও নতুন করে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর আগে ইরানের বিভিন্ন শহরে মার্কিন হামলার ঘটনায় বেশ কয়েকজন নিহত হন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজে চলাচলকারী জাহাজে ইরানি হামলার জবাবেই এই হামলা চালানো হয়েছে। আর জলপট্টিতে নৌ চলাচল নিরাপদ রাখতে দ্বিতীয় দিনের মতো হামলার কথা জানায় মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। জবাবে টানা দ্বিতীয়বারের মতো বাহরাইন, কুয়েত ও কাতারে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় হামলার দাবি করেছে ইরান। এমনকি জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। একই সঙ্গে যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে গেলে মধ্যপ্রাচ্যে থাকা অন্য মার্কিন ঘাঁটিগুলোও লক্ষ্যবস্তু করা হবে বলেও সতর্ক করেছে বাহিনীটি।
মার্কিন হামলার পর যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ তুলেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, একতরফা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র দুই দেশের সমঝোতা ভেঙে দিয়েছে। একই সঙ্গে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রকে নতুন কোনো সামরিক পদক্ষেপ থেকেও বিরত থাকার আহ্বান জানান তিনি। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি গণমাধ্যমকে তিনি বলেন, তেহরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না। এমনকি তেল আবিব পদক্ষেপ না নিলে তেহরান এতদিনে পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে যেত বলেও দাবি করেন নেতানিয়াহু। নাসরিন রুমি, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেছে ইরান। সম্প্রতি যুক্তরাষ্ট্রকে এমন চাঞ্চল্যকর গোয়েন্দা তথ্য দিয়েছে ইসরায়েল। এই তথ্য ঘিরে উঠেছে নতুন প্রশ্ন। এটিকে নিরাপত্তা সতর্কতা নাকি ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ উস্কে দেওয়ার কোনো কৌশল? ইরান ডোনাল্ড ট্রাম্পকে হত্যার নতুন ষড়যন্ত্র করছে এমন গোয়েন্দা তথ্য সম্প্রতি ওয়াশিংটনের সঙ্গে ভাগাভাগি করেছে ইসরায়েল। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এই সতর্কবার্তা এসেছে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্র ইরানের ভঙ্গুর যুদ্ধবিরতি নতুন করে চাপের মুখে। সূত্রগুলোর দাবি, কয়েক সপ্তাহ ধরেই ট্রাম্পকে লক্ষ্য করে সম্ভাব্য হামলার আভাস পাচ্ছিল মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। তবে ইসরায়েলের দেয়া তথ্য ছিল একটি নির্দিষ্ট ষড়যন্ত্রের ইঙ্গিত, যদিও যুক্তরাষ্ট্র এখনও সেই তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। তবে মার্কিন প্রশাসনের ভেতরেই রয়েছে ভিন্ন মত। কয়েকজন কর্মকর্তা মনে করছেন, ইসরায়েলের এই গোয়েন্দা তথ্য হয়তো ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপে উৎসাহিত করার কৌশল। কারণ ঠিক সেই সময় ট্রাম্প যুদ্ধবিরতি বজায় রাখবেন নাকি নতুন হামলার অনুমোদন দেবেন তা নিয়ে ভাবছিলেন। এদিকে নিজেও জীবনহানির শঙ্কার কথা প্রকাশ্যে বলেছেন ট্রাম্প। সাংবাদিকদের তিনি বলেন, ইরানিরা তাকে সরিয়ে দিতে চায়, তিনি তাদের প্রতিটি হিট লিস্টে আছেন। এখন পর্যন্ত ভাগ্য তার পক্ষে ছিল, কিন্তু তা সবসময় নাও থাকতে পারে। একই সঙ্গে ইরানকে তিনি অত্যন্ত দুষ্টু আখ্যা দিয়ে বলেন, এই ক্যান্সার শুরুতেই নির্মূল করা উচিত। ট্রাম্পকে লক্ষ্যবস্তু করার আশঙ্কা নতুন নয়। 2020 সালে তার নির্দেশে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানি। এরপর থেকেই প্রতিশোধের হুমকি দিয়ে আসছে তেহরান। সাম্প্রতিক সময়ে ইরানের শোকসভাগুলোতেও ট্রাম্প বিরোধী স্লোগান শোনা গেছে। অন্যদিকে যুদ্ধ নিয়ে ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে কিছুদিন আগে মতপার্থক্য দেখা দিলেও সাম্প্রতিক ফোনালাপের পর দুই দেশের সমন্বয় আবারও জোরদার হয়েছে। একই সময়ে পর্দার আড়ালে ওয়াশিংটন ও তেহরান আগামী আগস্টের মধ্যে একটি নতুন পারমাণবিক সমঝোতায় পৌঁছানোর চেষ্টাও চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। নাদিম মারজান, সময় সংবাদ। কোনোভাবেই থামছে না রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলা। বৃহস্পতিবার মস্কোর 12টি তেলবাহী ট্যাঙ্কার সহ বিভিন্ন নৌযানে হামলা চালিয়েছে ইউক্রেন। জবাবে জাপোরিঝিয়ায় শাহেদ ড্রোন ছোড়ে রুশ বাহিনী। এতে একজন নিহত ও অন্তত 3 জন আহত হন। এদিকে রয়টার্স জানিয়েছে, দনবাসের পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত না হওয়া পর্যন্ত যুদ্ধ থামাতে আগ্রহী নন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাই সামনের দিনগুলোতে সংঘাত আরও তীব্র হওয়ার শঙ্কা বাড়ছে। যুদ্ধের 5ম বছরে পা দিলেও কোনোভাবেই থামছে না রাশিয়া ইউক্রেন সংঘাত, বরং দিন দিন তা আরও তীব্র হচ্ছে। স্থানীয় সময় বৃহস্পতিবারও দুদেশের মধ্যবর্তী আজব সাগরে মস্কোর একাধিক তেলবাহী ট্যাঙ্কার, টাগবোট ও ড্রাই কার্গো জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটির দাবি, জাহাজগুলো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে রুশ তেল পরিবহনে ব্যবহৃত গোপন তেলবাহী বহরের অংশ ছিল। একই সঙ্গে রাশিয়ার 2টি তেল ডিপোতেও হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। ফ্রন্টলাইন থেকে প্রায় 500 কিলোমিটার দূরে থাকা ওই 2 স্থাপনায় হামলার পর আগুন ধরে যায়। জবাবে ইউক্রেনের জাপোরিঝিয়ায় একটি গ্যাস স্টেশনে শাহেদ ড্রোন দিয়ে আক্রমণ চালিয়েছে রাশিয়া। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। অঞ্চলটির গভর্নর জানান, হামলায় একটি গাড়ি ধ্বংস হওয়ার পাশাপাশি গ্যাস স্টেশনটিরও ব্যাপক ক্ষতি হয়েছে।
ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলার পর যুদ্ধের গতিপথ আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন ক্রেমলিন ঘনিষ্ঠ একাধিক সূত্র। রয়টার্সকে তারা জানিয়েছেন, রাশিয়ার জ্বালানি অবকাঠামো ও কৌশলগত স্থাপনাগুলোতে ধারাবাহিক হামলার জেরে পুতিন আরও কঠোর সামরিক পদক্ষেপের দিকে ঝুঁকছেন। তাদের দাবি, পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত না হওয়া পর্যন্ত যুদ্ধ থামাতে আগ্রহী নন পুতিন, বরং আগামী মাসগুলোতে নতুন সামরিক অভিযান ও হামলার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তারা। এদিকে ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের সম্ভাব্য অনুমতি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ক্রেমলিন। দেশকে রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার কথা জানান ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখলেও একই সঙ্গে শান্তি প্রতিষ্ঠার চেষ্টাও করছে, যা পরস্পর বিরোধী অবস্থান। কিয়েভ যত বেশি মস্কোর অবকাঠামোতে হামলা চালাবে, ততই মস্কো নিরাপত্তার বাফার জোন গড়ে তুলতে বাধ্য হবে বলেও মন্তব্য করেন তিনি। নাসরিন রুমি, সময় সংবাদ। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির শীর্ষ নেতা নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। গেল মাসে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণার পর তার উত্তরসূরি খুঁজতে চলছে এই তৎপরতা। এখন পর্যন্ত নতুন নেতা হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। প্রতিদ্বন্দ্বী কেউ না দাঁড়ালে চলতি মাসেই যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি। স্থানীয় নির্বাচনে ভরাডুবি, অভ্যন্তরীণ নীতিতে পরিবর্তন এবং বিতর্কিত কূটনৈতিক নিয়োগের জেরে তীব্র চাপের মুখে গত 22 জুন পদত্যাগের ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তার এমন বিদায় ঘোষণার পর যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বেছে নিতে এখন নতুন নেতৃত্ব নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে ক্ষমতাসীন লেবার পার্টি। লেবার পার্টির নিয়ম অনুযায়ী প্রার্থী হতে হলে বর্তমান পার্লামেন্ট সদস্যদের অন্তত 20% অর্থাৎ 81 জন এমপির সমর্থন প্রয়োজন। একই সাথে লেবার পার্টির অঙ্গ সংগঠন বা স্থানীয় শাখাগুলোর মনোনয়নও পেতে হবে। আগামী বুধবার পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারবেন। একজনের বেশি প্রার্থী হলে আগস্টে ভোটাভুটি হবে, আর প্রতিদ্বন্দ্বী না থাকলে আগামী 20 জুলাইয়ের মধ্যেই নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেবেন। দলটির শীর্ষ নেতা হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন অ্যান্ডি বার্নহ্যাম, যাকে ব্রিটেনের রাজনীতিতে কিং অব দ্য নর্থ বলা হয়। এতদিন এমপি না থাকায় তার প্রার্থী হওয়ার সুযোগ ছিল না, তবে গত 18 জুনের উপনির্বাচনে জিতে তিনি সেই যোগ্যতা অর্জন করেন। অ্যান্ডি বার্নহ্যামের প্রতি এরই মধ্যে দলের হেভিওয়েট নেতা ও সাবেক অনেক মন্ত্রী পূর্ণ সমর্থন জানিয়েছেন। রাজনৈতিক মতাদর্শে বার্নহাম কিয়ার স্টারমারের চেয়ে কিছুটা বামপন্থী ঘেঁষা। তিনি আবাসন ও সামাজিক খাতের সংস্কার এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণের পক্ষে। পররাষ্ট্র নীতির ক্ষেত্রে তিনি ন্যাটো ও ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার পক্ষে মত দিয়েছেন। তবে কোনো সাধারণ নির্বাচন ছাড়াই নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নিলে তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইউরোপ জুড়ে তৃতীয় দফার দাবদাহে বিপর্যস্ত জনজীবন। যুক্তরাজ্য, স্পেনে বাড়তে থাকা গরমে বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। ফ্রান্সে হাসপাতালগুলোতে বাড়ছে গরমজনিত কারণে অসুস্থ হয়ে পড়া রোগীর সংখ্যা। জলবায়ু পর্যবেক্ষকরা বলছে, স্থলভাগ ও সমুদ্রের তাপমাত্রা বাড়তে থাকায় ভবিষ্যতে আরও তাপপ্রবাহের ঝুঁকি তৈরি হচ্ছে। যুক্তরাজ্যের লন্ডনে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন নগরবাসী। বছরের তৃতীয় দাবদাহে যাতায়াত থেকে শুরু করে দৈনন্দিন কাজ কঠিন হয়ে পড়েছে বলে জানান বাসিন্দারা। এদিন লন্ডন চিড়িয়াখানা পরিদর্শনে গিয়ে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসও গরম নিয়ে মন্তব্য করে বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই গরম আরও কষ্টকর হয়ে ওঠে। স্পেনের রাজধানী মাদ্রিদেও তীব্র গরম থেকে বাঁচতে ছাতা, হাত পাখা ও পানির উপর নির্ভর করছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। বিভিন্ন স্থানে তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি পৌঁছেছে। দেশটির আবহাওয়া সংস্থা কয়েকটি অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। চলতি মাসেই তাপপ্রবাহজনিত কারণে কয়েকশো মানুষের মৃত্যুর তথ্য জানিয়েছে দেশটির পর্যবেক্ষণ ব্যবস্থা। ফ্রান্সের পরিস্থিতিও উদ্বেগজনক। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ, বিশেষ করে বয়স্কদের মধ্যে গরমজনিত জটিলতা বেড়েছে। অনেক হাসপাতালে পর্যাপ্ত শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা না থাকায় জরুরি ভিত্তিতে ফ্যান, সানশেড ও নতুন এয়ার কন্ডিশনার বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ অতিরিক্ত মৃত্যুর ঘটনা নিশ্চিত করে হাসপাতালগুলোর জন্য জরুরি তহবিল বরাদ্দ দিয়েছে।
এদিকে ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা কোপার্নিকাস জানিয়েছে 2026 সালের জুন পশ্চিম ইউরোপের ইতিহাসে সবচেয়ে উষ্ণ মাস। সংস্থাটি বলছে স্থলভাগ ও সমুদ্রের তাপমাত্রা ধারাবাহিকভাবে বাড়তে থাকায় ভবিষ্যতে আরও তীব্র তাপপ্রবাহের ঝুঁকি তৈরি হচ্ছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। স্পেনের দক্ষিণাঞ্চলীয় আলমেরিয়ায় ভয়াবহ দাবানলে অন্তত 12 জন নিহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন প্রায় 1.5 শতাধিক দমকল কর্মী। স্থানীয় কর্তৃপক্ষ বলছে এই অঞ্চলের এটি সবচেয়ে ভয়াবহ দাবানল। আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। পরিস্থিতি মোকাবেলায় প্রাণপণ চেষ্টা করছেন দমকল কর্মীরা। এরই মধ্যে ফ্রান্সের দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী বহু এলাকা থেকে হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থার মতে ইউরোপে বৈশ্বিক গড়ের তুলনায় দ্বিগুণেরও বেশি হারে উষ্ণতা বাড়ছে। এতে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ ও দাবানলের ঝুঁকিও ক্রমেই বেড়ে চলেছে। টাইফুন মেওসাকের প্রভাবে ভয়াবহ বন্যার পর এবার চীনের পূর্ব উপকূল ধেয়ে আসছে বছরের 9ম টাইফুন বাভি। শনিবার রাতে এটি ফুজিয়ান ও ঝেজিয়াং এর মধ্যবর্তী উপকূলে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দফতর। চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংশি অঞ্চলে টাইফুন মেওসাকের প্রভাবে সৃষ্ট প্রবল বর্ষণে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। গুইগাং শহরের সিজিয়াং এডুকেশন পার্কে আটকা পড়েছেন 12,000-এরও বেশি শিক্ষক ও শিক্ষার্থী। এদিকে টাইফুন বাভি মোকাবেলায় ফুজিয়ান ও ঝেজিয়াং প্রদেশে জরুরি প্রস্তুতি জোরদার করা হয়েছে। আবহাওয়া বিভাগ জারি করেছে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা। ঝড়ের প্রভাবে এরই মধ্যে নদীর পানিও বাড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে নৌযান চলাচলে সতর্কতা জারি করে বিপজ্জনক পণ্যবাহী জাহাজগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। গাজায় ইসরায়েলের হামলায় নতুন করে আরও 6 ফিলিস্তিনি নিহত। হত্যা চেষ্টা থেকে বেঁচে ফেরার দাবি হামাস মুখপাত্রের। পশ্চিম তীরে দখলদারদের অভিযানে নিহত 2। রাজধানীর মোহাম্মদপুরের আজিজ মহল্লায় একটি ভবনের দেয়াল ধসে পড়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। শুভ, পূর্ণ ভবনটি কিন্তু সকালের দিকে একটি অংশ ভেঙে পড়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি স্থানীয়দের কাছ থেকে, এই ভবনটিতে এখন পর্যন্ত প্রায় 10টির বেশি পরিবার এখানে বসবাস করছেন। অর্থাৎ দীর্ঘ প্রায় 80 বছরের বেশি পুরনো ভবনটিতে নিচতলায় প্রায় 4টি পরিবার এবং 3 তলায় 4টি পরিবার, এবং এই ভবনটির যে মালিক, সেই মালিক দোতলায় বসবাস করে আসছেন দীর্ঘদিন সময় থেকে। এবং রাজুক বা অন্যান্য যে সকল সংস্থাগুলো ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ভবনটি, তারপরেও দেখা যাচ্ছে যে তারা কোনো নিরাপদ স্থানে বা নিরাপদ জায়গায় না গিয়ে এখানেই কিন্তু অনেককে আমরা দেখেছি যে সেখানে বসবাস করছেন। এবং সকালের যে দুর্ঘটনাটি ঘটে তারপরে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে সামনের যে অংশটি, অর্থাৎ যেই দেয়ালটি রয়েছে, আমরা দেয়ালের সানসেটটি কিন্তু ভেঙে পড়ে যায়। এবং যেহেতু গতকাল থেকে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, যে বেশ দীর্ঘ সময় বৃষ্টির কারণে কিন্তু ভবনটিও কিন্তু একেবারে অবস্থা জরাজীর্ণ অবস্থায় পরিপূর্ণ হয়েছে। এবং যারা এখনও বসবাস করছেন তাদেরকে আসলে নেমে যেতে বলা হলেও তারা অনেকেই কিন্তু এখন পর্যন্ত, স্থানীয়রা বললেও তারা এখন পর্যন্ত কিন্তু সেখানে অবস্থান করছেন। অল্প কিছুক্ষণ আগে আমরা যেমনটা দেখতে পেয়েছি যে মোহাম্মদপুর থানা পুলিশ কিন্তু ইতিমধ্যেই সেই ঘটনাস্থলে এসেছেন এবং তাদের যেই বক্তব্য, যে এই বিষয় নিয়ে তারা বাসা মালিকের সাথে কথা বলার চেষ্টা করছেন এবং পরবর্তীতে রাজুককেও খবর দেওয়া হয়েছে। তারাও এসে তাদের যে ব্যবস্থা বা তাদের যেই আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রয়োজন, বা এই ভবনটিতে এই মুহূর্তে যারা প্রায় 10টির বেশি পরিবার বসবাস করছেন তাদেরকে যেন নেমে যেতে বলা হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু আমরা যেমনটা জানি যে অনেকে যেহেতু কম ভাড়ায় সেখানে মেলায়, অনেকে কিন্তু সেই ভবনটিতে আসলে দীর্ঘ সময় থেকেই বসবাস করে আসছিলেন। তবে একটি অংশ পড়ে যাওয়ার পরও এখন পর্যন্ত কিন্তু সেই ভবনটির 10টির বেশি পরিবার এখনও সেখানেই বসবাস করছে এবং সেখানে কিন্তু এখন পর্যন্ত আছে বলে আমরা যেমনটা দেখতে পাচ্ছি। সবকিছু মিলে মোহাম্মদপুরের আজিজ মহল্লা থেকে এই ছিল আমার কাছে সবশেষ। মোহাম্মদপুর থেকে সরাসরি যুক্ত ছিলাম। এবার ফিফা বিশ্বকাপের খবর।
কিলিয়ান এমবাপ্পে ও ওসমান দেমবেলের গোলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স মরক্কোকে 2 গোলে হারিয়েছে লেসব্লো। ম্যাচে গোল ও অ্যাসিস্ট করে লিওনেল মেসির সঙ্গে গোল্ডেন বুটের রেসে সমান তালে লড়ে যাচ্ছেন এমবাপ্পে। 2022 বিশ্বকাপের পর 26 এসেও ফরাসিদের কাছে হেরে বিশ্বকাপ যাত্রা শেষ হলো অ্যাটলাস লায়নদের। 2022-এর পর 2026 মরক্কোর স্বপ্নযাত্রা আরও একবার থামিয়ে দিল কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। বোস্টন স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে লেস ব্লুদের সামনে নিজেদের স্বভাব সুলভ খেলাটাই যেন ভুলে গেছে অ্যাটলাস লায়নরা। তাতেই প্রতিশোধ তো দূরে থাক, আশরাফ হাকিমিরা ফরাসিদের কাছে হারে এক পেশে ম্যাচ। এই জয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে লেস ব্লু। ম্যাচের শুরু থেকেই মরক্কোকে চাপে রাখে ফ্রান্স। বল পজিশন দখলে নিয়ে বারবার আক্রমণে ওঠে এমবাপ্পে ডেম্বেলে দুওরা। 4 মিনিটের মাথায় এগিয়ে যাওয়ার সহজ সুযোগ আসে ফরাসিদের সামনে, তবে দায়াত উপামেকানোর হেড গোললাইন ক্লিয়ার করেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো। 25 মিনিটে পেনাল্টি পায় ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পেকে ডিবক্সে ফাউল করেন নাসের মাজরুই, তবে সে যাত্রায় মরক্কোকে বাঁচিয়ে দেন গেল বিশ্বকাপে চমক দেখানো ইয়াসির বুনো। এমবাপ্পের পেনাল্টি শট ঠেকিয়ে প্রথমার্ধে সমতা ধরে রাখেন তিনি। দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপ্পেকে আটকাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে মরক্কোর ডিফেন্ডারদের। 60 মিনিটে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করে ম্যাচের ডেডলক ভাঙেন এমবাপ্পে। দিজির দুয়ার অ্যাসিস্ট থেকে ফরাসি তারকার বাঁকানো শট, যা নাগালের অনেকটাই বাহিরে ছিল বুনোর। 1-0 গোলে এগিয়ে যায় ফ্রান্স। চলতি বিশ্বকাপে টানা তৃতীয় গোলের দেখা পেলেন এমবাপ্পে। আসরে 8 গোলের সঙ্গে 3 অ্যাসিস্ট নিয়ে গোল্ডেন বুটে রেইসে বেশ ভালোভাবেই টিকে আছেন তিনি। গোল খেয়ে নিজেদের লো ব্লক ডিফেন্সের খোলস ছেড়ে বের হওয়ার চেষ্টা করে হাকিমি বুয়াদিরা। তাতেই নিজেদের দ্বিতীয় গোলের দেখা পায় ফ্রান্স। 66 মিনিটে এমবাপ্পের পাস থেকে ডেম্বেলের 16 রান, ডিবক্সের বাইরে থেকে তার দুর্বল শট জাল খুঁজে নিলে 2-0 গোলে এগিয়ে যায় লেস ব্লু। ম্যাচে তেমন একটা পরীক্ষার মুখে পড়তে হয়নি ফরাসি গোলরক্ষক মাইক মেইগানকে, বরং বাকি সময় মরক্কোর ডিফেন্স ব্যস্ত রাখে ডেম্বেলে মাটেটারা। ফ্রেঞ্চ ফরওয়ার্ডরা সহজ কয়েকটি সুযোগ হাতছাড়া না করলে ব্যবধান আরও বাড়তে পারত। শেষ পর্যন্ত 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দিদিয়ের দেশমের শিষ্যরা, আর সেখানেই শেষ হয় অ্যাটলাস লায়নদের বিশ্বকাপ যাত্রা। সেই সঙ্গে ভাঙে তাদের টানা 33 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড। ফাহিম ইসলাম, সময় সংবাদ। ন্যাটোর শীর্ষ সম্মেলন শেষে জোটের নেতাদের ভিনটেজ রিভলভার উপহার দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে বিদায়ী উপহার হিসেবে সদস্য দেশগুলোর নেতাদের হাতে এই উপহার তুলে দেওয়া হয়। কাঠের প্রদর্শনী বাক্সে রাখা রিভলভারের সঙ্গে ছিল অস্ত্রটির সনদ এবং জীবন্ত গুলি। বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে তুরস্কের ক্রমবর্ধমান প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা ও অস্ত্র উৎপাদনের ঐতিহ্য তুলে ধরার বার্তা দিয়েছে এরদোয়ান। উপহার হিসেবে দেওয়া অস্ত্রটি তুরস্কের রাষ্ট্রীয় অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এমকে এর 90-এর দশকে তৈরি বিরল ম্যাগনাম রিভলভার। তুরস্ক বর্তমানে আধুনিক সেমি অটোমেটিক পিস্তল তৈরি করলেও এই মডেলটি সংগ্রাহকদের কাছে বিশেষ আকর্ষণীয়। অধিকৃত পশ্চিম তীরে হামলা আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবারও গুলিবিদ্ধ হয়েছে 2 জন। দখলদারদের আগ্রাসনে গাজায় আরও 6 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর গত 48 ঘন্টায় গাজায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 15 জনে। এই অবস্থায় গাজা ইস্যুতে লেবার পার্টির আগের অবস্থানের জন্য দুঃখ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে থাকা অ্যান্ডি বার্নহ্যাম। যুদ্ধবিরতির পরও গাজায় প্রতিদিন ঝরছে প্রাণ। স্থানীয় সময় বৃহস্পতিবার ইসরায়েলি ড্রোন হামলা ও গুলিবর্ষণে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স ও স্বাস্থ্য কর্তৃপক্ষ। নুসেইরাত শরণার্থী শিবিরে একটি ড্রোন হামলায় কয়েকজন প্রাণ হারিয়েছেন বলেও খবর পাওয়া গেছে। এছাড়া হামাসের মুখপাত্র হাজেম কাশেমকে বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে চালানো হামলায় তার দেহরক্ষী নিহত হন। তবে হামাস নেতা কাশেম ওই গাড়িতে ছিলেন না। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত নিহত হয়েছেন 73,000-এর বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন প্রায় 1,74,000। গত বছরের অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতির পরও প্রাণ হারিয়েছেন 1,000-এর বেশি। এদিকে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটে প্রায় অচল হয়ে পড়েছে উপত্যকার পরীক্ষাগার ও ব্লাড ব্যাংক। স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, জরুরি সরবরাহ না পৌঁছালে এসব
সেবা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। অধিকৃত পশ্চিম তীরে অভিযান, হামলা ও ধ্বংসযজ্ঞ আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীরা। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, রামাল্লার আল মুগাইরি এলাকায় ইসরায়েলি সেনাদের অভিযানে কয়েকজন ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তল্লাশির নামে বাড়িতে ঢুকে কয়েকজনকে মারধর করারও খবর শোনা গেছে। নাবালুসের ইয়ানুন গ্রামে একমাত্র প্রাথমিক বিদ্যালয়টি গুড়িয়ে দেয় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। এদিকে গাজায় যুদ্ধ নিয়ে লেবার পার্টির শুরুর দিকের অবস্থানের জন্য দুঃখ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে থাকা অ্যান্ডি বারহাম। তিনি বলেন, শুরুতে দলটি সঠিক অবস্থান নিতে পারেনি, তবে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল গণহত্যা চালিয়েছে এমন অভিযোগ করতে অস্বীকৃতি জানিয়ে তিনি বলেন, যুদ্ধাপরাধ সংঘটিত হওয়ার অনেক প্রমাণ রয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আন্তর্জাতিক আদালতের। অন্যদিকে গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডাক্তার হুসাম আবু সাফিয়ার মুক্তির দাবিতে একাত্মতা প্রকাশ করেছে ফ্রান্স। একই সঙ্গে উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে দেশটি। নাসরিন রুমি, সময় সংবাদ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যৌন নিপীড়নের শিকার জ্যাক ক্যারলকে $50 লাখ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। নিউ ইয়র্কের ফেডারেল বিচারক লুই কাপলান ট্রাম্পের সব আপত্তি খারিজ করে দ্রুত ক্যারলকে এই ক্ষতিপূরণ হস্তান্তরের আদেশ দিয়েছেন। এর আগে ট্রাম্পের আইনজীবীরা সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অর্থ আটকে রাখার অনুরোধ জানিয়েছিলেন। তাদের যুক্তি ছিল, পরে আপিলে ট্রাম্প জিতলে ক্যারল অর্থ বিভিন্ন সংস্থায় দান করলে তার ফেরত পাওয়া সম্ভব হবে না। তবে আদালত সে আবেদন নাকচ করে দেয়। আন্তর্জাতিক সময় আরও থাকছে, চীনে জুতা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত অন্তত 28, নিয়ন্ত্রণে 200 কর্মী ও 35টি যান মোতায়েন। চেক প্রজাতন্ত্রে আগুনে ধসে পড়েছে 10 তলা ভবনের একটি অংশ। দ্য নিউ ইয়র্ক টাইমস, ডেইলি নিউজ সহ বেশ কয়েকটি মার্কিন সংবাদ মাধ্যম ওপেন এআইয়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে আদালতে আবেদন করেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে আবেদন করা হয়, যেখানে অভিযোগ করা হয় সংবাদ মাধ্যমের কপিরাইট সুরক্ষিত কন্টেন্ট চ্যাটজিপিটি কিভাবে ব্যবহার করেছে তার রেকর্ড প্রকাশ না করে ওপেন এআই প্রতিবন্ধকতার পথ বেছে নিয়েছে। মামলার অভিযোগ করা হয়, ওপেন এআই ও তাদের ব্যবসায়িক অংশীদার মাইক্রোসফট সংবাদ মাধ্যমের লাখ লাখ প্রতিবেদন ব্যবহার করে এআই প্রযুক্তি তৈরি করেছে। চীনের একটি জুতা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 28 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার চীনের ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরে আগুনের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়লে উদ্ধার কাজে নামেন প্রায় 200 দমকল ও উদ্ধারকর্মী। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করে 35টি যান। আগুন নিয়ন্ত্রণে আসার কয়েক ঘন্টা পরও ভবনের ভেতরে মানুষ আটকে থাকার আশঙ্কার কথা জানায় স্থানীয় কর্তৃপক্ষ। সিঁড়িও নির্গমনের পথে জুতা তৈরির কাঁচামাল এবং দাহ্য আঠা মজুদ থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হয় বলে জানান উদ্ধারকারীরা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ ঘটনাকে গুরুতর মানবিক ক্ষতি হিসেবে উল্লেখ করে দ্রুত দুর্ঘটনার কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন। চেক প্রজাতন্ত্রে একটি জুতার কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এক পর্যায়ে ভবনের একটি অংশ ধসে পড়ে। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির জলিল শহরে এই ঘটনা ঘটে। ভবনটির 9ম তলায় শুরু হওয়া আগুন দ্রুত ছড়িয়ে পড়লে প্রায় 30টি ইউনিটের 300-রও বেশি দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি হেলিকপ্টার মোতায়েন করা হয়। নিরাপত্তার স্বার্থে ভবন থেকে কয়েক ডজন মানুষকে সরিয়ে নেওয়া হয়। আশেপাশের বাসিন্দাদেরও বিষাক্ত ধোঁয়ার কারণে জানালা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়। ভবনটি কোম্পানির জুতা সংরক্ষণাগার হিসেবে ব্যবহৃত হচ্ছিল। সেখানে প্রায় 70,000 জোড়া জুতা মজুদ ছিল বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটি। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আন্তর্জাতিক সময়, জার্মানিতে কর্পোরেট দেউলিয়াত্বের হার উদ্বেগজনকভাবে বেড়েছে। দেশটির অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান IWH এর তথ্য অনুযায়ী চলতি বছরের এপ্রিল থেকে জুনে প্রায় 5,000 কোম্পানি দেউলিয়া হওয়ার আবেদন করেছে। গত 21 বছরের মধ্যে এটি দ্বিতীয় প্রান্তিকে সর্বোচ্চ। নির্মাণ, আবাসন, বাণিজ্য, হোটেল, রেস্তোরাঁ ও সেবা খাত সহ প্রায় সব বড় খাতেই সংকট ছড়িয়ে পড়েছে। এতে ঝুঁকিতে পড়েছে প্রায় 45,500 কর্মসংস্থান। বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার জ্বালানির উপর নির্ভরতা কমানো, উচ্চ জ্বালানি ব্যয়, উৎপাদন খরচ বৃদ্ধি এবং বৈশ্বিক অনিশ্চয়তা জার্মান অর্থনীতির ওপর বাড়তি
বাড়তি চাপ তৈরি করেছে। এর মধ্যে টানা 2 অর্থনৈতিক সংকোচনের পর চলতি বছরও প্রবৃদ্ধির পূর্বাভাস খুবই সীমিত। সবচেয়ে বেশি চাপ পড়েছে উৎপাদন ও অটোমোবাইল শিল্পে। আন্তর্জাতিক সময়, জাতিসংঘের আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত হচ্ছেন বাংলাদেশি কূটনীতিক রাবাব ফাতিমা। স্থানীয় সময় বৃহস্পতিবার আফগানিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম আরিয়ানা নিউজ বিষয়টি নিশ্চিত করে, যেখানে বলা হয় জাতিসংঘ মহাসচিব এরই মাঝে রাবাব ফাতিমার মনোনয়ন নিরাপত্তা পরিষদে পেশ করেছেন। নিরাপত্তা পরিষদ তার এই নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে আশা করা হচ্ছে। রাবাব ফাতিমা বাংলাদেশের একজন অভিজ্ঞ পেশাদার কূটনীতিক। 2022 সাল থেকে তিনি জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং স্বল্পোন্নত দেশ ও ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রসমূহের উচ্চ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। খামেনির বিদায়ের দিনেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা জবাবে বাহরাইন, কুয়েত ও কাতারে মার্কিন ঘাঁটিতে আঘাত। যুদ্ধবন্ধে আলোচনা অব্যাহত রয়েছে দাবি ওয়াশিংটনের। রাশিয়ার 12টি তেলবাহী ট্যাঙ্কারে ইউক্রেনের ব্যাপক হামলা, জাপোরিজিয়ায় পাল্টা ড্রোন ছুড়ল রুশ বাহিনী। দনবাসে যুদ্ধবন্ধে আগ্রহী নন পুতিন, সংঘাত তীব্র হওয়ার শঙ্কা। এবং তীব্র দাবদাহে বিপর্যস্ত ইউরোপ, গরমে দাবানলে পুড়ছে স্পেন, অন্তত 12 জনের মৃত্যু। চীনে বন্যার মধ্যেই ধেয়ে আসছে টাইফুন বাভি, সর্বোচ্চ সতর্কতা জারি। এই ছিল আন্তর্জাতিক সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে থাকবেন সহকর্মী সাবরিনা মজুমদার। নাজমিলা, ধন্যবাদ আপনাকে। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ে।